সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ে এক ঝটকায় চাকরি গেল কেমিস্ট্রি শিক্ষিকার। ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের চেষ্টা। জলপাইগুড়ির সাতকুড়া থেকে লক্ষাধিক টাকা মূল্যের পেইন কিলার সহ এক যুবক গ্রেপ্তার। ফরেস্টের কাটব্যাক, যার জেরে গরুমারা বন্যপ্রাণী বিভাগের লাটাগুড়ি রেঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের রায়ে এক ঝটকায় চাকরি গেল কেমিস্ট্রি শিক্ষিকার। শুক্রবার থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কেমিস্ট্রি পড়াবেন কে, এই উপায় খুঁজছে এখন জলপাইগুড়ির শিক্ষা প্রতিষ্ঠান ফণীন্দ্রদেব বিদ্যালয়। সর্বোচ্চ আদালতের রায় হতাশ শিক্ষিকা নিজেও। 2016 সালে এসএসসিতে উত্তীর্ণ হয়ে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে চাকরিতে নিয়োগপত্র হাতে পেয়েছিলেন তনুশ্রী সূত্রধর। বিয়ে করে জলপাইগুড়িতেই থিতু হন তিনি। ব্যাংক থেকে মোটা টাকার ঋণ নিয়ে বাড়ি করেন। স্বামী, সন্তান, পরিবার সেই ঋণের বোঝা এখনও বয়ে চলেছে। শিক্ষিকার দাবি তিনি যোগ্য, কিন্তু বিবেচনা না করে অযোগ্যদের সঙ্গে তাকেও ফেলে দেওয়া হলো। এক ঝটকায় চাকরি চলে গেল তার। এখন কি করবেন তিনি? হতাশায় দিন গুনতে শুরু করেছেন। আমি ভীষণভাবে ভেঙে পড়েছি, খুবই হতাশ। কারণ দেশের আইন ব্যবস্থার উপর ভীষণভাবে আমি আস্থা রেখেছিলাম যে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বুঝবে যে আমরা প্রত্যেকটা স্টেপ যারা আমরা সঠিকভাবে পার করে এসেছি, আমরা যারা যোগ্য, আমরা যারা কোনো রকমভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমাদের চাকরি যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। মানে আমরা একদমভাবে ভরসা রেখেছিলাম সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার ওপরে যে আমাদের চাকরিটা বহাল থাকবে, আমরা সেগ্রিগেশনে আমরা ঠিকভাবে সেগ্রিগেশন হবে, আমাদের চাকরিটা থাকবে ঠিক। এখন যদি চাকরি না থাকে কিভাবে আমাদের দিন চলবে আমরা জানি না। কারণ আমার একটা বড় অঙ্কের ব্যাংক লোন নেওয়া আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, শ্বশুরমশাই নেই, শাশুড়ি মা আছেন, সমস্ত দায়িত্ব আমার উপর রয়েছে। কিভাবে কি হবে আমি বলতে পারছি না, আমি ভাবতেও পারছি না। বলছে যে ব্যাপক দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতি খুঁজতে। দুর্নীতি হয়েছে, হয়তো অবশ্যই দুর্নীতি হয়েছে বলে আজকে এইরকম ব্যাপারটা হয়েছে, কিন্তু দুর্নীতি সবাই তো করেনি। কিছু সংখ্যক মানুষ দুর্নীতি করেছে, কিন্তু মেজর পার্সেন্টই দুর্নীতি কিন্তু করেনি। সেই অল্প সংখ্যক মানুষের জন্য আমরা সাফার কেন করব? আর একজন যদি নিরপরাধ থাকে তাকে আমরা মানে কিসের শাস্তি পাচ্ছি? আমার প্রশ্নটা এটাই যে আমরা শাস্তিটা পাচ্ছি কেন? কোন অন্যায়টা আমরা করেছি যার শাস্তিটা আমরা পাচ্ছি? আমরা তো প্রত্যেকটা পদক্ষেপ যারা আমরা স্টেপগুলো দিয়েছি, পরীক্ষাগুলো দিয়েছি, আমরা প্রত্যেকটা সঠিকভাবে দিয়েছি। এখানে কোথাও কোনো রকম কেউ আমাদের প্রতি কোনো মানে আঙুল তুলতে পারবে না যে এই ভুলটা আমরা করেছি। তাহলে কেন আমাদের চাকরিটা যাবে? আমাদের চাকরিটা যাচ্ছে কোন অপরাধে সেটা তো আমাদেরকে বলতে হবে। মানে আমি শাস্তি পাচ্ছি, তাহলে আমি কোন অন্যায়টা করলাম তার শাস্তিটা পেলাম, সেটা তো আমি জানবো যে আমি কোন অন্যায়টা করেছি, কে অন্যায় করেছে, কি অন্যায় করেছে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি কি অন্যায় করেছি সেটা তো আমার জানতে হবে যে যার শাস্তিটা আমি পাচ্ছি। এটা তো আপনার সাংসারিকভাবে বিরাট একটা ধাক্কা। ভীষণভাবে। আমি জানি না আমার মানে আজকের পর থেকে কালকে আগামীকাল আমি কিভাবে কাটাবো আমি জানি না। কারণ আমার সমস্ত কিছু নির্ভর করে রয়েছে এই চাকরিটার উপরে। আমি জানি না যে কিভাবে আমার আগামী দিনগুলো কাটবে, কিভাবে আমি মানে আমার আমি সন্তানকে কিভাবে বড় করব, কিভাবে আমি কি করব, আমি কিছুই জানি না। এটা আনএক্সপেক্টেড, বাট দেখা যাক কি হয়। শিক্ষিকা হিসেবে কেমন ছিল আপনার? খুব ভালো শিক্ষিকা ছিল। এতে তো আপনাদের বিভাগেও একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। এখন উনি চালাচ্ছিলেন, স্বাভাবিক কারণে ওনার অভাব আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। দেখি বিকল্প কিছু ভাবতে হবে। মানে এখন তো কালকে থেকে তো তাহলে কেমিস্ট্রি বিভাগটা অন্য এখন পরীক্ষা চলছে, এর মাঝে দেখি আমরা কি করা যায়। উপর মহলে কি চিন্তা ভাবনা করছেন আমরা তো বলতে পারবো না, ওনারা বলতে পারবেন। পিনাকি শিলের রিপোর্ট।
ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের চেষ্টা। জলপাইগুড়ির সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের পেন কিলার সহ এক যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি মানিকগঞ্জ সীমান্ত ফাঁড়ির পুলিশ। বুধবার রাতে সীমান্ত সংলগ্ন রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুড়ির জোদ গ্রামের বাসিন্দা সোনারাম রায়ের নামে এক যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 420 পাতার পেন কিলার। জলপাইগুড়ি থেকে এই বিপুল পরিমাণে ব্যথার ওষুধ কিনে রাতে টোটো রিকশায় লুকিয়ে বাড়ি ফিরছিল সেই যুবক। পথে তল্লাশি অভিযানে ধরা পড়ে যায় সে। বাংলাদেশে ওই ওষুধের যথেষ্ট চাহিদা রয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এতে বিপুল পরিমাণের ওষুধ কয়েক গুণ বেশি দামে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। পিনাকি শীলের রিপোর্ট। ফরেস্টের কাট ব্যাক করার সময় যার জেরে গরুমারা বন্যপ্রাণী বিভাগের লাটাগুড়ি রেঞ্জের মেদলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত এই সময় ফরেস্টে কাট ব্যাক করার সময় পাতাগুলি পুড়িয়ে ফেলতে হয়। সেই সময় দমকা হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দুটি এলাকায়। শুকনো পাতার কারণে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ ফরেস্ট এলাকায়। আগুনের তাপে ওই এলাকা থেকে বন্যপ্রাণীরা অন্য এলাকায় গিয়ে আশ্রয় নেয়। বন দপ্তর সূত্রে খবর, তাদের কর্মী ঘটনাস্থলে রয়েছেন। দমকলেও খবর দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে দফায় দফায় বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন ধরে উত্তরের বিভিন্ন বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটছে। বৈকুণ্ঠপুর বনাঞ্চল, জলপাইগুড়ি বন বিভাগ, বিভিন্ন বনাঞ্চল সহ আশেপাশের কিছু বনাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বেকারত্বের প্রতিবাদ জানিয়ে আইন অমান্য কর্মসূচিতে সামিল হল এসইউসিআই এর জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি শুরু করেন দলের নেতাকর্মীরা। যদিও কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে লোহার ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। রাস্তায় দাঁড়িয়ে এসইউসিআই নেতাকর্মীরা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন। পাশাপাশি এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তারা। চাকরিহারাদের পুনর্বহাল রাখার দাবি তুলল কমিটি। একদিকে মূল্যবৃদ্ধি, অপরদিকে বেকারত্বের নাজেহাল সাধারণ নাগরিক। পাশাপাশি মানুষের জীবনদায়ী প্রায় 700 ওষুধের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। 30% চা বাগানের জমি নিয়ে টি ট্যুরিজম করা হচ্ছে। শ্রমিকদের আশঙ্কা তারা বাস্তুচ্যুত হয়ে যাবেন। এইরকমই একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আইন অমান্য আন্দোলন শুরু হলো। পুলিশের ভূমিকা এতে নক্কারজনক, এমনটাও উল্লেখ করেন তিনি। এদিকে আন্দোলনকারীদের একাংশকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। আজকে রাজ্যের সবচেয়ে বড় বিতর্কিত ইস্যু যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, এটার প্রসঙ্গে প্রথমেই বলেন কি বলবেন? আমরা প্রথমেই এটা নিয়ে আমাদের সাম্প্রতিক খবর এসেছে আমাদের কাছে। আমাদের রাজ্য সম্পাদক উনি একটা বিবৃতি দিয়েছেন, মানে যেভাবে নিয়োগ হয়েছে এবং পরবর্তীকালে ওএমআরসি যেভাবে গাইড হয়ে গেল, এর জন্য তৃণমূল সরকারের যারা মন্ত্রীরা আছেন তারা এর জন্য দায়ী। এবং আমরা মনে করি তৃণমূলের এই দায় স্বীকার করতে হবে। স্বীকার করে নিয়ে তাদের এই 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থা পুনরায় করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে ঘোষণা করছি। আর আজকের আন্দোলন সম্পর্কে আমরা আমাদের যেটা বলছি যে একদিকে মূল্যবৃদ্ধি, একদিকে বেকার সমস্যা, জনগণ নাজেহাল অবস্থায় আছে। ইতিমধ্যে 748টি নিত্য প্রয়োজন মানে অত্যন্ত জীবনদায়ী ওষুধ যেটা বন্ধ করে দিয়েছে, যেটা অত্যাধিক মূল্যবৃদ্ধি ঘটেছে। এবং আপনারা শুনেছেন যে ওষুধে ব্যাপক ভেজাল, এই ভেজাল ওষুধের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমরা আজকে সমবেত হয়েছি আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন। একটাই আমরা দাবি জানাচ্ছি যে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে সমস্ত বিষয়ের উপর, একদিকে বেকার সমস্যা বাড়ছে, একদিকে চা বাগানের শ্রমিকরা তাদের যে ন্যায্য মজুরি 10 বছর হয়ে গেল এখনো পর্যন্ত ন্যায্য মজুরি চালু হয়নি। ইতিমধ্যে চা বাগানের 30% জমি অধিগ্রহণ করে টি ট্যুরিজম করছে এবং তাতে শ্রমিকরা আশঙ্কা করছে যে এই সমস্ত মানুষরা শ্রমিকরা আশঙ্কা করছে তারা বাস্তুচ্যুত হয়ে যাবে। ফলে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। পাশাপাশি আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি 2020 তার কার্বন কপি পশ্চিমবাংলায় যেটা লাগু হচ্ছে,
তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা আটকাতে বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর। চাপড়ামারি জঙ্গল সংলগ্ন রেল লাইনের ধারে বসানো হয়েছে এআই প্রযুক্তি ভিত্তিক অত্যাধুনিক যন্ত্র, এআই ডিভাইস। এই জঙ্গলে কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় এক গর্ভবতী হাতির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বন দপ্তর এই ধরনের ঘটনা এড়াতে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে, যার মধ্যে এটি অন্যতম। যদি হাতি রেল লাইন বা আশেপাশের এলাকায় চলে আসে, তাহলে অটোমেটিকভাবেই বন দপ্তর এবং রেল দপ্তরকে SMS পাঠিয়ে সতর্ক করবে চাপড়ামারি জঙ্গলে বসানো এই উন্নত মানের এআই যন্ত্রটি। পাশাপাশি হাতি বা অন্য কোনো বন্যপ্রাণী রেল লাইনের কাছে আসার বিষয়টি ওই যন্ত্রে থাকা ক্যামেরা ছবির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। এ প্রসঙ্গে উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানিয়েছেন, এই ধরনের যন্ত্র চাপড়ামারিতে হাতির করিডোরে বসানো হয়েছে। এতে হাতির মৃত্যুর সংখ্যা অনেকাংশেই কমে যাবে। एलिसेंस एक मोशन बेस्ड वीडियो कैमरा है, तो जो भी एनिमल इसके सेंसर के बीच में या उसकी पेरिफेरी में आता है तो उसको सेंस करके इसका लाइव फीड जो है वो मोबाइल में से सिम कार्ड से कनेक्टेड है या नेटवर्क से कनेक्टेड है, मोबाइल में चला आता है। तो ये जो भी हम लोगों का स्टाफ है, रेलवे का स्टाफ है, उनको ये शेयर किया जाएगा, तो डायरेक्टली वो लाइव फीडबैक देख के अलर्ट जैसा ही जनरेट होता है, तो देख सकते हैं कौन सी एनिमल क्रॉस कर रहे हैं। उस हिसाब से उनको रेलवे अथॉरिटीज को हम लोग भी बता सकेंगे कि वहाँ पे हाथी है, दूसरा जानवर है, स्लो जाने के लिए या कॉशन से जाने के लिए। सर पहले क्या फॉरेस्ट डिपार्टमेंट के पास ही वो मैसेज आएगा या दोनों के पास जाएगा? ये जो एक ग्रुप की क्रिएट किया जाएगा, जिसके पास जो रेलवे अथॉरिटीज होंगे, फॉरेस्ट अथॉरिटीज होंगे, उनके पास जिसके मोबाइल नंबर इसमें फीड किया जाएगा, उनके पास ये अलर्ट जाएगा। पहले जो बालाघाट एरिया में आप लोग जो पहले जो डिवाइस इंस्टॉल किया इंट्रूशन, उससे ये इसका फर्क क्या है? वो ओनली मोशन बेस्ड सेंसर था, उसमें ओनली सिर्फ SMS एक अलर्ट आता था कि अमुक जगह पे एलिफेंट का मूवमेंट है, उसका जियो लोकेशन के साथ आता था। वो लोकेशन जैसा हम लोग का रेलवे की पिलर्स नंबर लिखा हुआ, वो पिलर नंबर बता के हम लोग रेलवेज को इन्फॉर्म करते थे। बट इसमें क्या है कि वीडियो भी मिलता है इसमें, तो वीडियो मिलने से क्या है कि पक्का हो जाता है कि यहाँ पे हाथी है कि बाइसन है कि या कोई गाड़ी जा रहा है, तो वो एक पक्का हो जाता है। उसमें क्या है कि फॉल्स अलार्म होने का बहुत ज़्यादा चांसेस थे, कोई गाड़ी भी पास किया, क्योंकि वो जिस मूवमेंट को सेंस करके वो इन्फॉर्मेशन देता है। कितना लगाया जाएगा सर? इसमें अभी ये वाला स्ट्रेच में 22-24 कैमरास लगाए। চৈত্রী ছট পুজোয় সামিল হলেন জলপাইগুড়ির ছট ভক্তরা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন ঘাটের পাশাপাশি কিং সাহেবের ঘাটে চৈত্রী ছটকে কেন্দ্র করে বসে মেলা। ছট ভক্তরা নদী পাড়ে পুজোর আয়োজন করেছিলেন। গন্ডি কেটে ভক্তরা ছট ঘাটে হাজির হন। প্রত্যেক বছর চৈত্র মাসে চৈত্রী ছট পুজো বা ছট উৎসব পালিত হয়, যা মূলত সূর্য এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে করা হয়। ছট ভক্তরা পরিবারের সুখ সমৃদ্ধি এবং মনোবাঞ্ছিত পূরণ করতেই এই পুজোর আয়োজন করে থাকেন। কথিত আছে, ভগবান রাম অযোধ্যায় ফিরে আসার পর সূর্যদেবের সম্মানে উপবাস পালন করেন। পরবর্তীতে ছট পুজোর মাধ্যমে সেই পুজো হয়ে আসছে। এদিন ছট ভক্তরা ঘাটে পুজোর আয়োজন করেন। পুজো দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কি করছেন আজকে আপনারা? আমরা আজকে ছট পূজা করছি। অসময়ে কেন ছট পূজা কি করে? এই চৈত্র মাসে সবাই ছট পূজা করে, অনেকে মানসা থাকলেই করে। এটা কি ছট বলে? চৈত্র ছট। কোথায় হচ্ছে এটা? করলা চাপড়ে কিং সাহেবের কাছে। কত লোকজন এসছে? অনেক লোকজন এসছে। তো সবার মানসা পূর্ণ হওয়ার জন্য এই ছট পূজাটা করে। কোন সময় করে এটা? এটাই চৈত্র মাসে করে। চৈত্র মাসে। কোথায় হচ্ছে এই ছট? এটা কিং সাহেব। কত লোকজন হচ্ছে? মানে প্রচুর লোক, এখানে অগুন্তি লোক আছে, এটা তো বলা গেল না, প্রচুর সবাই করে পূজা করছে। আস্থার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। 6 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হলো। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করে জলপাইগুড়ির পক্সো আদালত। 2021 সালের ডিসেম্বর মাসে ফাঁকা বাড়িতে ভাড়াটিয়ায় যৌন লালসার শিকার হয় 6 বছরের এক বালিকা। থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। এছাড়াও 50,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালিকার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান। আজকে একটা ভক্তিনগর থানার একটা কেস যেটা রেজিস্টার্ড হয়েছিল 2/12/2021 সালে। এটাতে 1/12/2021 সালে ঘটনাটা ঘটেছিল সকাল 8টার সময়। তখন এই নাবালিকা মেয়েটি, যার বয়স তখন ছিল 6 বছর, সে বাড়িতে খেলছিল এবং তার মা পরিচারিকার কাজ করে, সে কাজ করতে গিয়েছিল এবং তার বাবা বাথরুমে গিয়েছিল। সেই সময় এই আসামি একই বাড়িতে তারা ভাড়া থাকতো, এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির জামাকাপড় খুলে তাকে যৌন হেনস্থা করে এবং মেয়েটিকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখায়। সেদিনকাই সন্ধ্যাবেলা মেয়েটি তার মাকে এই ঘটনার কথা জানায় এবং তারপরে মেয়েটির মা তার বাবাকে ঘটনার কথা জানালে তার পরের দিন তারা থানায় অভিযোগ দায়ের করে। এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুর আজকে এই মোকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি শহরে টোটো অভিযান শুরু হবে ঘোষণা করেছিল পুরসভা। গত মাসে পুর কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর, টোটো সংগঠন কোতোয়ালি থানার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে 2রা এপ্রিল থেকে টোটো অভিযান শুরু হবে। সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করা হবে ঘোষণা করেছিল পুরসভা। কিন্তু সামনে রামনবমী এবং নববর্ষ থাকায় পুলিশের অনুরোধে অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করল পুরসভা। নববর্ষের পরের দিন থেকে টোটো অভিযান শুরু হবে বলে দাবি পুরসভার। পুরসভার দাবি, শহরের 25টি ওয়ার্ডের পাশাপাশি খড়িয়া, পাতকাটা, অরবিন্দ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 5,000 টোটো চালক শহরে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরে টোটো চালকরা শহরে প্রবেশ পথ পর্যন্ত আসতে পারবেন। অভিযোগ, একাংশের টোটো চালক পুরসভার টিন অর্থাৎ টেম্পোরারি আইডেন্টিটি নাম্বার নিজেরাই বানিয়ে টোটোয় ব্যবহার করছেন। ভুয়ো টিন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুরসভা, এমনটাই জানিয়েছেন উপপুরপ্রধান। গতকাল সকাল থেকেই ঘুরছে যে জলপাইগুড়ি পৌরসভা বলেছিল যে আমরা 2 এপ্রিল থেকে টোটো নিয়ন্ত্রণে নামবো এবং পার্কিংয়ের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে পুরসভা বারবার তার কথা রাখতে ব্যর্থ হচ্ছে কেন? এখন বিষয়টা হচ্ছে যে তারিখ বলে যদি তারিখ না রাখা যায়, মানে সেটাকে মেনটেন না করা যায়, তাহলে তো একটা আংশিক ব্যর্থতার দায় তো ঘাড়ে এসে পড়ে। বিষয়টা হচ্ছে যে আমি নিজেও বাইরে ছিলাম কয়েকদিন, তা গতকাল সকালে এসে পৌঁছাই এবং তারপরে আমার সাথে চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পালের কথা হয় এবং আমরা আজকে 3 তারিখ থেকে আমাদের যে 20 জন ভলেন্টিয়ার পৌরসভার যারা 6টা মোড়ে দাঁড়াবেন তাদের আইডি কার্ড প্রিপেয়ার করে সমস্ত করেই আমরা রেডি ছিলাম
এবং এই আপনারা জানেন যে আমরা 27/8/2024 যে মিটিং হয়েছিল তারপরে কিন্তু আমরা টানা 5 মাস রেজিস্ট্রেশন খোলা রেখেছিলাম এবং গত 31শে মার্চ অবধি যদি 1-2 জন করে আসছিল আমরা তাদের রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তাই কারোর রেজিস্ট্রেশন জলপাইগুড়ি শহর এবং 4টা অঞ্চল যথাক্রমে পাহাড়পুর, অরবিন্দ, খড়িয়া এবং পাতকাটা, এই 4টা অঞ্চল যাদের টোটো এখানে শহরের মধ্যে চলবে, এদের সবার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন যদি কেউ নতুন করে এসে বলে যে আমার রেজিস্ট্রেশন দরকার, তারা কারা, তারা হঠাৎ কোথা থেকে আসলো, এইসব প্রশ্নগুলো তো থাকবেই, কারণ 7 মাসে তারা রেজিস্ট্রেশন করলো না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের অনুরোধ করেছে যে এই টোটো নিয়ন্ত্রণ এবং পার্কিংয়ের যে পুরো অভিযানটা 1লা বৈশাখ যেহেতু আছে, রামনবমী রয়েছে, 1লা বৈশাখ রয়েছে, প্রচুর এখানে মানুষের ভিড় হবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর আপনারা জানেন যে রামনবমীতে একটা শহরকে এবং বিভিন্ন বাংলার বিভিন্ন জায়গায় উত্তপ্ত করবার জন্য একটা প্রচেষ্টা একটা বিশেষ রাজনৈতিক দল করছে, যেটা আমি এই চেয়ারে বসে তার নাম আমি করে চেয়ারকে কালিমালিপ্ত করবো না। তাই ঘটনাটা হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে আমাদের পুলিশ প্রশাসনের অনুরোধ রয়েছে আমরা 1লা বৈশাখের পরের দিন থেকেই এই টোটো নিয়ন্ত্রণ অভিযানে নামব। এবং যারা 3 নম্বর জালিয়াতি করেছেন, চেয়ারপারসনের সাথে আমার কথা হয়েছে, পাপিয়া পালের সাথে, এবং অন্যান্য কাউন্সিলর আমরা সর্বসম্মত হয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবং 22/3/2025 যেখানে গতকাল থেকে ইমপ্লিমেন্ট করার কথা ছিল, সেখানে ডিএসপি হেডকোয়ার্টার, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক, আরটিও সবাই ছিলেন। দেখুন, এটা জীবন জীবিকার লড়াই অবশ্যই যারা টোটো চালক। এই টোটো আমরা কিন্তু সবাইকে বন্ধ করছি না। যে আপনার ধরুন বড়ালবাড়ি থেকে আসবে, সে পার্কের মধ্যে অবধি আসলো, সেখানে টোটো স্ট্যান্ড করে দিচ্ছে পৌরসভা, সেখান থেকে আবার আরেকটা টোটো তাকে শহরে নিয়ে আসলো। তাহলে কি হলো, দুটো টোটোর কিন্তু জীবন বা জীবিকা সুরক্ষিত হলো। আবার যে শহরের টোটো এবং যে 4টা অঞ্চল, পাহাড়পুর, পাতকাটা, আপনার তারপরে অরবিন্দ, খড়িয়া, এই 4টা অঞ্চলের টোটো এবং শহরের টোটো, এই 4টা অঞ্চল এবং শহরের বাইরে কোথাও যাবে না। এই ড্রপ বেডগুলো মেনটেন করবে। এই জন্য আমার 20 জন ভলেন্টিয়ার এটা দিন, এবং তার এই যে দেখুন তাদের সম্পূর্ণ আইডেন্টিটি কার্ড, তাদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে এবং স্পেশাল তাদের ট্রেনিং করানো হয়েছে এবং তারা করবে, সঙ্গে পুলিশ প্রশাসন থাকবে। কিন্তু পুলিশ প্রশাসন যদি না দাঁড়ায় তাহলে তো আমরা পারবো না, কারণ তো পৌরসভার কাছে তো পুলিশ নেই। তাই জন্য আমার সাথে এসপি জলপাইগুড়ির বারবার কথা হয়েছে, আইসি কোতোয়ালির হয়েছে, আইসি ট্রাফিকের হয়েছে, এবং এটা ওনারা সবাই মিলে বলেছেন এটা রামনবমী একটা হিন্দুদের একটা এত বড় উৎসব, ঠিক আছে। আর তারপরে আপনার রয়েছে কি বলে 1লা বৈশাখ, বাঙালির একটা এত বড় উৎসব, এই দুটো উৎসব পার করে তার পরের দিন থেকেই শুরু করতে। ধীমান রায় রিপোর্ট, এবি নিউজ। কলস যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ডেঙ্গুয়াঝাড় শ্রীমদ ভাগবত কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ভাগবত কথা পাঠ মহাজ্ঞান যজ্ঞানুষ্ঠান উপলক্ষে কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন ডেঙ্গুয়াঝাড় বাগান থেকে কলস যাত্রাটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি এলাকায় করলা নদীর ঘাটে এসে শেষ হয়। উল্লেখ্য, আজ থেকে 7 দিন ধরে চলবে ভাগবত কথা পাঠ মহাজ্ঞান যজ্ঞানুষ্ঠান। এদিন এলাকার অসংখ্য মহিলারা কলস যাত্রায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে কমিটির সদস্য বিক্রম বিশ্বকর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শ্রীমদ ভাগবত কথা শুরু এবং মহাজ্ঞান যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষেই এই কলস যাত্রা, যা চলবে আগামী 9 এপ্রিল পর্যন্ত। এটা ডেঙ্গুয়াঝাড় শ্রী ভাগবত কমিটির পক্ষ থেকে আমরা এই কলস যাত্রা করলাম। আজকে থেকে আমাদের শ্রী ভাগবত কথার যে শুরু, আমাদের 1 সপ্তাহব্যাপী যে মহাজ্ঞান একটা যজ্ঞ হবে, সেটারই আজকে শুরু হচ্ছে কলস যাত্রার মাধ্যমে। এখান থেকে আমরা শান্তিপাড়া এই নদী থেকে জলটা গ্রহণ করে আমরা আমাদের স্থানে পুরাণ যেখানে হবে সেখানে নিয়ে যাব। আর কি কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আমাদের প্রত্যেক দিন সকাল 10টা থেকে 2টো অবধি, তারপরে প্রসাদ গ্রহণ, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা অবধি, তারপরে প্রসাদ গ্রহণ। প্রত্যেক দিন 7 দিনই। কতদিন চলবে এটা? এটা 7 দিন, 9 তারিখ অবধি চলবে, 9 এপ্রিল অবধি। আজকে কি কলস যাত্রা দিয়ে শুরু হলো? হ্যাঁ, একদমই আজকের সূচনা হলো, আমাদের শুভ সূচনা কলস যাত্রার মাধ্যমে। গরম পড়তে না পড়তেই গত কয়েকদিনে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কিং কোবরা উদ্ধার হলো। বুধবার রাত্রিবেলায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ধূপঝোড়ার একটি বেসরকারি রিসোর্ট থেকে এক বিশাল আকার কিং কোবরা উদ্ধার করা হয়।
রিসোর্টের একজন কর্মী কিং কোবরাটি দেখতে পান। এরপরে খবর দেওয়া হয় সর্পপ্রেমী যুবক দিবস রায়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা। এরপরে বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্পপ্রেমী দিবস কিং কোবরাটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন। এদিকে রিসোর্টে ঢুকে পড়েছে কিং কোবরা। স্বাভাবিকভাবেই তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিং কোবরাটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। এ যেন উলাট পুরাণ। চৈত্রের সকালে পৌষের অনুভূতি জলপাইগুড়িতে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা যেখানে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, তখন সাত সকালে আচমকাই বদলে গেল প্রকৃতি। ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ, সঙ্গে হালকা শীতের অনুভূতি। প্রকৃতির এই আচমকা পরিবর্তনে অবাক হলেও জমিয়ে শীতের আমেজ নিলেন সকলে। এই যে কুয়াশাটা পড়লো, এটা তো বেসিক্যালি আমাদের ঠান্ডার সময় দেখা যায়। এই গরম দিনে যে এই ধরনের কুয়াশা পড়ছে আমরা তো ভাবতেই পারি না। ক্লাইমেট চেঞ্জ কিভাবে হচ্ছে, ক্লাইমেট তো দিনে দিনে এইরকম ধরনের হয়ে যাচ্ছে যে আমাদের এখন মানে মানুষের এখন আরো শারীরিক ক্ষতির দিকে যাচ্ছে বেশি আর কি। ঠিক আছে না, এই ওয়েদারে যে কুয়াশাটা পড়ছে সেই কুয়াশা এই এখন কিছুই দেখা যাচ্ছে না এদিক থেকে ওইদিকে একদম। ঠিক আছে, তো বেসিক্যালি এই কুয়াশায় তো মানুষের শরীর খারাপ বেশি হবে। হ্যাঁ, সর্দি কাশি দিয়ে এরকম ধরনের আসবে। ক্লাইমেট পুরোটাই চেঞ্জ। আমরা আজকে অনেকদিন পরে এরকম কুয়াশা পেয়ে আমরা বেশ ভালোই লাগছে। আমাদের সকালবেলা মর্নিং ওয়াক করার পরে আমরা মাঠে আছি সবাই। ঠিক আছে, দেখে খুব ভালো লাগছে যে পুরোনো ধরনের ঠান্ডা আবার মনে হচ্ছে ঘুরে এলো। এতে যে প্রবলেমটা হবে, শারীরিক অসুবিধা হবে, বিভিন্ন এই যে কফ কাশি সর্দি মানে শরীরে ভোগার এটা টেম্পারেচার চেঞ্জ হলে এই অসুবিধাগুলো এখানে হবেই। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। লোকে অনেক বেশি রোগে ভুগবে। অসময়ে এটা এখন গ্রীষ্মকালে এরকম শীতকালের ওয়েদার হওয়াটা অবাঞ্ছনীয়। কুয়াশা মোটামুটি দূর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা ভালোই পড়েছে, শীতকালের মতোই কুয়াশা আছে আর কি। আজকেই তো দেখতে পাচ্ছি ওয়েদারটা চেঞ্জ হয়েছে। মাঝখানে বিগত 2 দিন ওয়েদার খুবই ভালো ছিল। আজকে হঠাৎ দেখে আমরা আতঙ্কিত, ওয়েদার এরকম চেঞ্জ কেন? এটা আমাদের মনেও প্রশ্ন জাগছে। এটা কি বলবো, সে কুয়াশাটা তো ছিল না, এখনই জাস্ট কুয়াশাটা এলো আর কি। তখন আমরা সবাই ভাবছি এরকম কেন হলো, তা আমরা আতঙ্কিত, এরকম চেঞ্জ কেন হচ্ছে ওয়েদার, সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা সবাই ভীত, বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। হঠাৎ এরকম কেন হলো? সেদিন একটা খবর পেলাম বারাসাতে আকাশ থেকে কি কাগজ পড়েছে, এই ধরনের কথাবার্তা আমরা তো ভীষণভাবে হয়ে পড়েছি। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ শিক্ষিকা। সুপ্রিম কোর্টের রায়ে এক ঝটকায় চাকরি গেল কেমিস্ট্রি শিক্ষিকার। ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের চেষ্টা। জলপাইগুড়ির সাতকুড়া থেকে লক্ষাধিক টাকা মূল্যের পেইন কিলার সহ এক যুবক গ্রেপ্তার। ফরেস্টের কাটব্যাক, যার জেরে গরুমারা বন্যপ্রাণী বিভাগের লাটাগুড়ি রেঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা, চাঞ্চল্য এলাকায়। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।